আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব সিরিয়া সীমান্তে সেনা বাড়াচ্ছে ইসরায়েল। জানিয়ে দেব সুদানে আধা সামরিক বাহিনীর হামলায় আরও 12 জন নিহত। এরপরে রয়েছে ভারতের পররাষ্ট্র সচিবের ঢাকা সফরের তারিখ ঘোষণা। জানিয়ে দেব সিরিয়ায় বিদ্রোহীদের দখলে যাচ্ছে একের পর এক বড় শহর। অন্যদিকে চীনা কূটনীতিককে 24 ঘন্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিচ্ছে প্যারাগুয়ে। সর্বশেষ জানিয়ে দেব বিজয় দিবসে কলকাতা মুক্তিযোদ্ধাদের আশা নিয়ে সংশয় প্রকাশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সিরিয়া সীমান্তে সেনা বাড়াচ্ছে ইসরায়েল। সিরিয়ায় বিদ্রোহীদের একের পর এক শহর দখলে কেন্দ্র করে নতুন সংকট তৈরি হচ্ছে। ক্রমেই চাপ বাড়ছে বাশার আল আসাদ সরকারের উপর। এমন পরিস্থিতিতে সিরিয়া সীমান্তে সেনার সংখ্যা বাড়াচ্ছে ইসরায়েল। বলা হচ্ছে প্রতিবেশী দেশটি গৃহযুদ্ধের বর্তমান পরিস্থিতি বিবেচনায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় গোলান হাইটসে সেনার সংখ্যা বাড়ানো হচ্ছে। সিরিয়ায় হঠাৎ করে বিদ্রোহীদের দখলে চলে যাচ্ছে একের পর এক বড় শহর। ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছে বাসিন্দা, কারণ সরকারি বাহিনীও সামনের দিকে অগ্রসর হচ্ছে। গত সপ্তাহে বিদ্রোহীরা সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পো দখল করে। এরপর গত বৃহস্পতিবার তারা হামা দখলে নেয়, যেখানে 10 লাখেরও বেশি মানুষের বসবাস। তবে এই দুটি শহর দখল করে থেমে নেয় বিদ্রোহীরা। তারা এখন হোমস শহরের দিকে অগ্রসর হচ্ছে, যেটি কৌশলগত কারণে খুবই গুরুত্বপূর্ণ। এদিকে সুদানে আধা সামরিক বাহিনীর হামলায় আরও 12 জন নিহত। মধ্য সুদানের গেজিরা রাজ্যের দক্ষিণাঞ্চলের গ্রামগুলোতে আধা সামরিক বাহিনীর র্যাপিড ফোর্সেস আরএসএফ এর হামলায় অন্তত 12 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং 25 জন আহত হয়েছেন। মধ্য সুদানের সহিংসতা পর্যবেক্ষণকারী স্থানীয় বেসরকারি গোষ্ঠী গেজিরা কনফারেন্সের এক বিবৃতিতে বলা হয়েছে, আরএসএফ মিলিশিয়া গত বুধবার ও বৃহস্পতিবার দক্ষিণ গেজিরার আল সাফা, ওয়াদ শামা, আল তেলেহ এবং ওয়াদ মেদেইন গ্রামের বাসিন্দাদের উপর সহিংস অভিযান শুরু করেছেন। ওয়াদ শামায় 4 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া আরও 5 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে বলে বিবৃতিতে বলা হয়েছে। এদিকে পৃথক এক বিবৃতিতে স্থানীয় স্বেচ্ছাসেবী গোষ্ঠী নিদা আল আসওয়াদ বলেছে, আরএসএফ এর হামলায় আরও 2 জন নিহত হয়েছেন এবং আব্দুল মাজিদ গ্রামের 1 জন নিহত হয়েছেন এবং 25 জন আহত হয়েছেন। এদিকে ভারতের পররাষ্ট্র সচিবের ঢাকা সফরের তারিখ ঘোষণা। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রের ঢাকা সফরের তারিখ ঘোষণা করছে নয়াদিল্লি। আগামী 9 ডিসেম্বর ঢাকায় আসবেন তিনি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল শুক্রবার নয়াদিল্লিতে মন্ত্রণালয়ের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেছেন। পররাষ্ট্র সচিবের নির্ধারিত ঢাকা সফর শুরু হবে 9 ডিসেম্বর থেকে। ওই দিন ঢাকায় পৌঁছে বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করবেন তিনি। এছাড়া আরও কয়েকটি বৈঠক করার শিডিউল রয়েছে তার এই সফর দুই দেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্কে ক্রমাগত সম্পৃক্ততার অংশ। বাংলাদেশে ভারতের পতাকা অবমাননার অভিযোগ এবং সম্মিলিত সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে গত 2রা ডিসেম্বর বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য ত্রিপুরায় বাংলাদেশের সহকারী হাইকমিশন কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশের ডাক দেয় হিন্দু সংঘর্ষ জোট নামের একটি কট্টরপন্থী সংগঠন। সমাবেশের এক পর্যায়ে সংগঠনটির কয়েকশো কর্মী সমর্থক হাইকমিশন কার্যালয়ে ঢুকে সেখানে ব্যাপক ভাঙচুরের পাশাপাশি বাংলাদেশের পতাকা পুড়িয়ে দেয়। সেই হামলার পর থেকে আগরতলা সহকারী হাইকমিশন কার্যালয়ের যাবতীয় কার্যক্রম বন্ধ রেখেছে বাংলাদেশ। সেই সঙ্গে কলকাতা হাইকমিশনের প্রধান শিকদার মোহাম্মদ আশরাফুর রহমান এবং আগরতলা সহকারী হাইকমিশনের প্রধান আরিফুর রহমানকে জরুরি ভিত্তিতে ঢাকায় ফিরে আসার নির্দেশ দিয়েছে ক্ষমতাসীন অন্তর্বর্তীকালীন সরকার। শিক্ষার্থী জনতার ব্যাপক অভ্যর্থনের মুখে গত 5ই আগস্টে ভারতে আশ্রয় নেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বাংলাদেশ ত্যাগের 3 দিন পর নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। স্বাভাবিক কারণেই শেখ হাসিনা ভারতে আশ্রয় গ্রহণ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ইতিবাচকভাবে নেয়নি। দুই দেশের টানপোড়েন সূত্রপাত মূলত এই ঘটনা থেকেই। তবে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতাসীন হওয়ার পর থেকে দেশের বিভিন্ন এলাকায় কিছু সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে। এসব ঘটনার শিকার হয়েছে মূলত সনাতন এবং অন্যান্য ধর্ম অবলম্বী সম্প্রদায়ের মানুষজন।
ভারতের সংবাদ মাধ্যম এসব ঘটনা বেশ গুরুত্ব সহকারে প্রকাশ করা হচ্ছে এবং বাংলাদেশের অভিযোগ অধিকাংশ ক্ষেত্রেই এসব ঘটনা অনেক বেশি অতিরঞ্জিতভাবে প্রকাশ করা হচ্ছে। বাংলাদেশের হিন্দু ধর্ম অবলম্বীদের নিরাপত্তা নিয়ে একাধিকবার উদ্বেগ জানিয়েছেন নয়াদিল্লি। এসব ঘটনা দুই দেশের টানপোড়েনকে আরও বাড়িয়ে তুলছে। এদিকে সিরিয়ায় বিদ্রোহীদের দখলে যাচ্ছে একের পর এক বড় শহর। সিরিয়ায় হঠাৎ করেই বিদ্রোহীদের দখলে চলে যাচ্ছে একের পর এক বড় শহর। এমন পরিস্থিতিতে সেখান থেকে বাড়িঘর ছেড়ে পালিয়ে যাচ্ছে বাসিন্দারা, কারণ সরকারি বাহিনীর সামনের দিকে অগ্রসর হচ্ছে। গত সপ্তাহে বিদ্রোহীরা সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পো দখল করে। এরপর বৃহস্পতিবার তারা হামা দখলে নেয়, যেখানে 10 লাখেরও বেশি মানুষের বসবাস। তবে এই দুটি শহর দখল করে থেমে নেয় বিদ্রোহীরা। তারা এখন হোমস শহরের দিকে অগ্রসর হচ্ছে, যেটি কৌশলগত কারণে খুবই গুরুত্বপূর্ণ। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, বিদ্রোহীরা আশ্চর্যজনকভাবে এগিয়ে যাচ্ছে। এমনকি কিছু কিছু এলাকায় তারা বাশার আল আসাদ বাহিনীর কোনো বাধার মুখেই পড়ছে না। কারণ জানা গেছে, হোমস শহরে বর্তমান বিদ্রোহীদের প্রধান লক্ষ্যবস্তু, কারণ এটি দেশের রাজধানী দামেস্কোকে উত্তরাঞ্চলের সঙ্গে যুক্ত করেছে। এমন পরিস্থিতিতে সিরিয়ায় অবস্থিত রুশ দূতাবাস নিজেদের নাগরিকদের দ্রুত দেশটি ছাড়তে আহ্বান জানিয়েছেন। এদিকে চীনা কূটনীতিককে 24 ঘন্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিচ্ছে প্যারাগুয়ে। দক্ষিণ আমেরিকার দেশ প্যারাগুয়ে এক নিম্নপদস্থ কর্মকর্তা চীনা কূটনীতিকের ভিসা বাতিল করে তাকে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওই কূটনৈতিক তাইওয়ানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পুনর্বিবেচনার জন্য আইন প্রণেতাদের প্ররোচিত করার চেষ্টা করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগ, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেছে চীনা কূটনৈতিক সু ওয়েই। অন্যদিকে প্যারাগুয়েতে তাইওয়ান দূতাবাস অভিযোগ করেছে, তিনি প্যারাগুয়েতে অনুপ্রবেশ করে চীন তাইওয়ান সম্পর্ক দুর্বল করার চেষ্টা করেছেন। অবশ্য তার হস্তক্ষেপমূলক কাজ সম্পর্কে বিস্তারিত জানায়নি মন্ত্রণালয়। তবে তিনি ইউনেস্কোর একটি বৈঠকে চীনা প্রতিনিধিদের সঙ্গে প্যারাগুয়েতে এসে ভিসার শর্ত লঙ্ঘন করেছেন বলে দাবি করা হচ্ছে। দেশ ছাড়ার জন্য তাকে 24 ঘন্টা সময় বেঁধে দেওয়া হয়েছে। প্যারাগুয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক ও কারিগরি বিষয়ক উপমন্ত্রী বলেন, চীনের দূত অন্য একটি এজেন্ডা নিয়ে এসেছিলেন। তিনি এমন অভ্যন্তরীণ রাজনীতি করতে এসেছিলেন যা যথাযথ ছিল না। এদিকে বিজয় দিবসে কলকাতায় মুক্তিযোদ্ধাদের আশা নিয়ে সংশয়। বিজয় দিবসে আদৌ বাংলাদেশের মুক্তিযোদ্ধা ও তাদের পরিজন ও সেনা কর্মকর্তারা উপস্থিত থাকবেন কিনা সেটি নিশ্চিত করে জানতে পারলেন না কলকাতার ফোর্ট উইলিয়াম ভারতীয় কর্মকর্তারা। সাংবাদিক বৈঠকে ফোর্ট উইলিয়াম মেজর জেনারেল অব জেনারেল স্টাফ মোহিত শেঠ শুধু একটাই শব্দ বললেন, এ ব্যাপারে পরে জানানো হবে। প্রতি বছর বাংলাদেশ থেকে বহু মুক্তিযোদ্ধা, তাদের পরিবার ও বর্তমান সেনা কর্তারা উপস্থিত থাকেন। দুই দেশের সেনা ও কর্তা সেনাদের উপস্থিতিতে অন্য মাত্রায় নেয় বিজয় দিবসের অনুষ্ঠান। কিন্তু বাংলাদেশের পরিস্থিতি ও ভারতের সঙ্গে সাম্প্রতিককালের অম্লমধুর সম্পর্ক সেই ছন্দে তাল কাটতে চলেছে বলে মনে করছেন কূটনৈতিক মহল। ফোর্ট উইলিয়ামের খবরের সূত্রে বলা হয়েছে, ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফে এ ব্যাপারে কোনো সবুজ সংকেত দেয়নি। এমনকি বাংলাদেশ সরকারের তরফ থেকেও কোনো উত্তর আসেনি। তাই সেনাকর্তারা প্রায় নিশ্চিত এবার আর বাংলাদেশের মুক্তিযোদ্ধারা আসবেন না বিজয় দিবসে। বিজয় দিবস উদযাপন অনুষ্ঠান হবে এবারের 53তম বর্ষে পা দিচ্ছে, যা প্রতি বছরই দেখা যায় অন্তত 3-4 দিন ধরে বিজয় দিবস উদযাপন করা হয়। কিন্তু চলতি বছরে শুধু 16ই ডিসেম্বর যাবতীয় অনুষ্ঠান শুরু এবং শেষ হবে বলে জানা গেছে।